পারমাণবিক বোমার পদধ্বনি, ইরান কি পারমাণবিক পথেই হাঁটবে? ইরানের সাম্প্রতিক পদক্ষেপ বিশ্ব জুড়ে আলোচনার ঝড় তুলেছে। একের পর এক ঘটনা প্রবাহ ইঙ্গিত দিচ্ছে পারমাণবিক অস্ত্র বিস্তারের চুক্তি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিতে পারে তেহরান। এ যেন এক নাটকীয় মোড় যা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। পারমাণবিক চুক্তিতে ইতি টানছে ইরান। ইরানের হুঁশিয়ারি ইসরায়েল আর পশ্চিমাদের মনে উদ্বেগের জন্ম দিয়েছে। সংঘাতের আবহে ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে সরে আসার হুমকি দিয়েছে। জানা গেছে তারা নাকি ইতিমধ্যেই একটি বিল প্রস্তুত করেছে, যার মধ্যে তারা এনপিটি ত্যাগ করে নিজেদের পারমাণবিক নীতি পুনর্বিবেচনা করবে। প্রশ্ন উঠছে, ইরান কি তাহলে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করবে? হয় বোমা হামলা বন্ধ হোক, না হলে আমরা ইরানের এই বড় সতর্কীকরণ থেকে স্পষ্ট পরিস্থিতি কতটা জটিল। 1960-এর দশকের গোড়ার দিকে স্বাক্ষরিত এনপিটি চুক্তিটি হাতে গোনা কয়েকটি দেশ ছাড়া বাকি সবাইকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখে। ইরান এই চুক্তিতে স্বাক্ষরকারী দেশ হলেও বরাবরই দাবি করে এসেছে যে তারা বোমা তৈরির চেষ্টা করছে না। কিন্তু ইসরায়েলের সাথে সাম্প্রতিক তীব্র উত্তেজনা তেহরানকে তাদের অবস্থান পরিবর্তনে বাধ্য করছে বলে মনে হচ্ছে। ইসরায়েলের সামরিক হামলার মধ্যে ইরান তার শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইরানের পরমাণু কর্মসূচি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব 2231-এর অধীনে বৈধতা পেয়েছে এবং তা থামানোর ক্ষমতা কোনো সংস্থার নেই। তিনি ইসরায়েলি আগ্রাসনকে ইতিহাসের এক ভয়ঙ্কর নজির আখ্যা দিয়ে বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। এটি শুধু ইরানের সার্বভৌমত্ব নয়, বরং আন্তর্জাতিক পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি এনপিটিকেও ক্ষতিগ্রস্ত করেছে। ইরানের সাম্প্রতিক হামলার আগে দেশটি গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির নকশা পরীক্ষার গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন করেছিল বলে দাবি করেছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনীর আর্মি রেডিও সূত্রে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, এই তথ্যের ভিত্তিতেই ইসরায়েল প্রতিরোধমূলক হামলার সিদ্ধান্ত নেয়। আর্মি রেডিও জানিয়েছে, নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে জানা গেছে ইরানি বিজ্ঞানীরা পারমাণবিক বোমা তৈরির উদ্দেশ্যে একটি সফল প্রযুক্তিগত পরীক্ষা সম্পন্ন করেছেন। এতে ধারণা করা হয় ইরান চাইলে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে পরমাণু বোমা তৈরি করতে পারত। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছে, যার ভিত্তিতে গত শুক্রবার ইরানে হামলা চালানোর সিদ্ধান্ত নেন ইসরায়েলের রাজনৈতিক নেতারা। এই তথ্য হলো, ইরানি বিজ্ঞানীরা 2023 সালের শেষ বা 2024 সালের শুরুর দিকে গোপনে এমন এক প্রকল্পে কাজ শুরু করেন, যার মাধ্যমে পারমাণবিক উপাদানকে একটি কার্যকর বিস্ফোরক যন্ত্রে রূপান্তরের প্রস্তুতি নিচ্ছিল। তবে ইসরায়েলি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন যে তারা এখনো পুরোপুরি নিশ্চিত নন ইরান পরমাণু কর্মসূচির কোন পর্যায়ে আছে। এমনকি তারা যা ধারণা করছে, ইরান বাস্তবে তার চেয়েও অনেক বেশি অগ্রসর থাকতে পারে। এই অনিশ্চয়তা ইসরায়েলের মধ্যে আরও উদ্বেগ বাড়াচ্ছে। আইডিএফ জানিয়েছে তারা ইসরায়েলের দিকে ছোড়া ইরানের মিসাইলের নতুন ব্যারেজকে শনাক্ত করেছে। ব্যালিস্টিক মিসাইল হামলায় ইসরায়েলের সাইরেন বেজে ওঠে। মধ্য ইসরায়েল এবং জেরুজালেম এলাকাতেও সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এই এলাকায় থাকা ইসরায়েলিদের বোমা আশ্রয় কেন্দ্রে থাকতে বলা হয়েছে। ইরানি সম্প্রচার মাধ্যম IRIBর প্রতিবেদনে বলা হয়েছে, তেল আবিব, হাইফা এবং জেরুজালেমের রকেট আঘাত হানি ইসরায়েল 30 জুন পর্যন্ত জরুরি অবস্থা জারি করেছে। ইসরায়েলি মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সিজারিয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়িকে টার্গেট করেছে। হাদেরায় একটি পাওয়ার স্টেশনকেও ব্যালিস্টিক মিসাইল দিয়ে টার্গেট করে ইরান। তেহরানে ইসরায়েলি হামলার পরই নতুন করে হামলা চালায় ইরান। প্যালেস্টাইন ক্রনিকলের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ইসরায়েলি গুরুত্বপূর্ণ স্থান লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার মধ্যে রয়েছে সিজারিয়ায় প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পারিবারিক বাসভবনের কাছে হামলা। ইসরায়েলি সামরিক বাহিনী 15 জুন বিকেলে ঘোষণা করেছে যে তারা ইরান থেকে হাইফা এবং তেল আবিব শহর লক্ষ্য করে 50টি রকেট নিক্ষেপ করেছে। ইরানের তাসনিম সংবাদ সংস্থা এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে এবং এটিকে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলার নতুন ঢেউ হিসেবে বর্ণনা করেছে। পশ্চিম তীরের বসতি, গোলান হাইটস, গ্যালিলি এবং হাইফা অঞ্চল সহ মধ্য ও উত্তর ইসরায়েল জুড়ে বিমান হামলার সাইরেন সক্রিয় করা হয়।
ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রের কাছাকাছি থাকার নির্দেশ দিয়েছে, কারণ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আগত ক্ষেপণাস্ত্রগুলোকে আক্রমণ করেছে। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে এই হামলায় গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং প্রতীকী লক্ষ্যবস্তুতে হামলা অন্তর্ভুক্ত ছিল। এর মধ্যে ছিল হাদেরার বিদ্যুৎ কেন্দ্র এবং সিজারিয়ায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিবারের ব্যক্তিগত বাসভবন। দক্ষিণ গোলান হাইটসেও আগুন লাগার খবর পাওয়া গেছে। শনিবার রাতে তেল আবিবের দক্ষিণে উপকূলীয় শহর বাতিয়ামে এক বড় রকেট হামলার পর সর্বশেষ উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। কয়েক ডজন ইরানি রকেট ওই এলাকায় আঘাত হানে, যার ফলে 7 জন নিহত, 200 জনেরও বেশি আহত এবং প্রায় 35 জন নিখোঁজ রয়েছে। উদ্ধার অভিযান চলছে। জরুরি কর্মীরা ধ্বংসস্তূপের মধ্য দিয়ে জীবিতদের খুঁজে বের করার চেষ্টা করছে। ইসরায়েলি পাবলিক রেডিও উল্লেখ করেছে যে হামলায় বাতিয়ামে কয়েক ডজন বাড়ি এবং ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে রাতটিকে সবচেয়ে কঠিন রাতগুলির মধ্যে একটি হিসাবে বর্ণনা করেছে। ইরানি সূত্র জানিয়েছে যে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলি কৌশলগত ছিল এবং উচ্চ বিস্ফোরক ওয়ারহেড বহন করেছিল। শুক্রবার ইসরায়েলের বৃহৎ পরিসরে বিমান হামলার প্রতিশোধ হিসেবে ইরানি হামলা চালানো হয়। এই অভিযানে কয়েক ডজন ইসরায়েলি যুদ্ধ বিমান ইরানের পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র স্থাপনা এবং পারমাণবিক বিজ্ঞানী সহ ঊর্ধ্বতন সামরিক ব্যক্তিত্বদের লক্ষ্য করে হামলা চালায় বলে জানা গেছে। প্রতিশোধ হিসেবে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের দামামা। ইসরায়েলকে সাহায্য করলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্সের ঘাঁটিতে হামলার হুমকি ইরানের। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এখন এক অস্থির সময়। ইসরায়েল এবং ইরানের মধ্যে দীর্ঘদিনের চাপা উত্তেজনা যেন একটি উন্মুক্ত যুদ্ধে পরিণত হতে চলেছে। পরিস্থিতি এতটাই গুরুতর যে ইরান এই লড়াইকে নিজেদের অস্তিত্ব রক্ষার যুদ্ধ হিসেবে দেখছে। দেশটির সামরিক কর্মকর্তারা বলছেন ইসরায়েলের আক্রমণের জবাবে তারা সর্বশক্তি ব্যবহার করতে প্রস্তুত। কিন্তু এই যুদ্ধের প্রভাব কি কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি আরো বড় কোনো ভয়াবহতার দিকে ঠেলে দেবে বিশ্বকে? তেহরানের কড়া হুঁশিয়ারি, পশ্চিমারা কি পিছু হটবে? ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম রয়টার্সকে উদ্ধৃত করে জানিয়েছে ইসরায়েলের পাল্টা হামলা ঠেকাতে যদি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্স ইসরায়েলকে সহযোগিতা করে, তাহলে মধ্যপ্রাচ্যে তাদের সামরিক ঘাঁটি ও জাহাজে আঘাত হানার হুমকি দিয়েছে তেহরান। ইরান স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছে এই 3 দেশ যদি ইসরায়েলের পাশে দাঁড়ায়, তাহলে মধ্যপ্রাচ্যে তাদের সামরিক ঘাঁটি ও যুদ্ধ জাহাজগুলো ইরানের নিশানা হবে। যদি এমনটা সত্যি হয়, তবে মধ্যপ্রাচ্যের ভূখণ্ডে এক ভয়াবহ সংঘাতের সূত্রপাত হতে পারে, যা কেবল ইসরায়েল ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং আন্তর্জাতিকভাবে বিস্তৃত হবে। এই হুমকির জবাবে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ত কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেছেন ইরানের একনায়ক দেশের জনগণকে জিম্মি করে ফেলেছে। ইসরায়েলের বেসামরিকদের ওপর যে অপরাধমূলক হামলা চালানো হচ্ছে, তার জন্য তেহরানবাসীকে চড়া মূল্য দিতে হবে। তেহরান জ্বলবে। এই বক্তব্যগুলো স্পষ্টতই দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং একে অপরের বিরুদ্ধে চরম পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেয়। ইসরায়েল শুক্রবার ইরানের ওপর স্মরণকালের সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে বলে অভিযোগ তেহরানের, যেখানে যুক্তরাষ্ট্রেরও সম্পৃক্ততা ছিল। তবে বিবিসি লিখেছে যুক্তরাজ্য এখন পর্যন্ত ইসরায়েলকে সরাসরি কোনো সামরিক সহায়তা দেয়নি বলে দেশটির সরকারি সূত্রে জানা গেছে। এমনকি ইসরায়েলও আনুষ্ঠানিকভাবে কোনো সহায়তা চায়নি। কিন্তু অতীতে ইরানের ড্রোন হামলার সময় সাইপ্রাস থেকে ব্রিটিশ টাইফুন জেট পাঠিয়ে তা প্রতিহত করা হয়েছিল। তাহলে কি এবারও একই ঘটনা ঘটবে, নাকি পরিস্থিতি ভিন্ন মোড় নেবে? পাল্টাপাল্টি হামলা, ক্ষয়ক্ষতির এক ভয়াবহ চিত্র। জাতিসংঘে ইরানের প্রতিনিধি বলেছেন ইসরায়েলের হামলায় জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা সহ 78 জন নিহত হয়েছেন। আহত হয়েছে 320 জন, যাদের বেশিরভাগই বেসামরিক ব্যক্তি। অন্যদিকে ইসরায়েলের 2 দফা হামলার জবাবে শুক্রবার রাতে ইরান শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তাতে 4 ইসরায়েলির মৃত্যু হয় এবং আহত হন 63 জন। এই পাল্টাপাল্টি হামলায় পুরো মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যবেক্ষক মহল পর্যন্ত এখন উদ্বেগে রয়েছে যে এই সংঘাতের শেষ কোথায়। ইসরায়েলের নিশানায় ইরানের পরমাণু বিজ্ঞানীরা। ইসরায়েলি সেনাবাহিনী IDF জানিয়েছে তাদের চালানো একাধিক হামলায় ইরানের 9 জন পরমাণু বিজ্ঞানী ও বিশেষজ্ঞ নিহত হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে হামলার প্রথম ধাপে 6 জন নিহত হওয়ার কথা জানানো হয়েছিল। পরে IDF বলেছে অভিযানের শুরুর দিকে এই 9 জন মারা যান। আশঙ্কা করা হচ্ছিল, আর সেটাই সত্যি হলো। শুক্রবার সকাল থেকে ইসরায়েল ইরানের পারমাণবিক এবং সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালানো শুরু করেছে।
ইসরায়েলি সেনাবাহিনী ইরানের রাজধানী তেহরান এবং এর আশেপাশের এলাকাগুলিতেও বিমান হামলা চালিয়েছে। ইরানের সরকারি সংবাদ মাধ্যম এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। ইসরায়েলের সেনাবাহিনীর একজন কর্মকর্তা জানিয়েছেন, তারা ইরানের পারমাণবিক ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছেন। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটসও ইরানে বিমান হামলার কথা জানিয়েছেন। তবে ইরানের ঠিক কোন কোন জায়গায় হামলা চালানো হয়েছে তা তিনি স্পষ্ট করেননি। ইরানের পারমাণবিক স্থাপনা সহ দেশটির বিভিন্ন স্থানে ইসরায়েলের প্রাণঘাতী হামলার কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছে তেহরান। ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মুখপাত্র আবুল ফজল শেখার্চি বলেন, জায়নবাদী এই হামলার জবাব অবশ্যই ইরানি সশস্ত্র বাহিনী দেবে। মুখপাত্র আরও বলেন, ইসরায়েলকে তার হামলার চড়া মূল্য দিতে হবে এবং ইরানের সশস্ত্র বাহিনীর কঠোর জবাবের জন্য প্রস্তুত থাকতে হবে। এদিকে ইরানের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র রয়টার্সকে বলেছে, ইসরায়েলের হামলার জবাব হবে কঠোর এবং ফলাফল নির্ণায়ক। ইসরায়েলের হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি নিহত হয়েছেন। এছাড়া ইসরায়েলি হামলায় ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি সহ আরও বেশ কয়েকজন সামরিক ও বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। ইরানের একাধিক সামরিক ও পারমাণবিক স্থাপনা এবং সামরিক কমান্ডারদের ওপর হামলার প্রতিক্রিয়ায় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলকে তিক্ত ও বেদনাদায়ক পরিণতির জন্য প্রস্তুতি নিতে বলেছেন। শুক্রবার ভোর থেকে শুরু করে কয়েক দফায় ইসরায়েল ইরানের অন্তত 6টি স্থানে হামলা চালিয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তেহরান থেকে প্রায় 225 কিলোমিটার দক্ষিণে নাতাঞ্জ শহরে অবস্থিত ইরানের প্রধান পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রে হামলা চালিয়েছে তার দেশ। ইরানের যেসব বিজ্ঞানী দেশটির জন্য পারমাণবিক বোমা তৈরির কাজে নিযুক্ত ছিলেন, তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়। তিনি আরও বলেন, যতদিন প্রয়োজন ততদিন এমন হামলা চলবে। ইরানের একাধিক পারমাণবিক স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা সহ বিভিন্ন সামরিক স্থাপনায় তেল আবিবের হামলার কঠোর জবাব দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে তেহরানের একটি নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে। ইসরায়েলি হামলার প্রতিশোধ হবে কঠোর ও মারাত্মক, বলেছেন ওই কর্মকর্তা। পাল্টা হামলা আসন্ন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কখন ও কিভাবে হামলা হবে তা নিয়ে সর্বোচ্চ পর্যায়ে আলোচনা চলছে। তেল আবিব বলেছে, তেহরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে তা নিশ্চিত করতে একটি দীর্ঘমেয়াদী অভিযানের শুরু হিসেবে এই হামলা চালালো তাদের সামরিক বাহিনী। ইসরায়েলে পাল্টা হামলা চালাতে প্রায় 100টি ড্রোন পাঠিয়েছে ইরান। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেভরিন সাংবাদিকদের বলেন, ইসরায়েলের ভূখণ্ডের দিকে প্রায় 100টি ড্রোন পাঠিয়েছে ইরান, যেগুলো আমরা প্রতিহত করার চেষ্টা করছি। বিশ্বের ক্রসরোডে দাঁড়িয়ে থাকা এক রহস্যময় শক্তি ইরান। 2000 বছরের ইতিহাসে এই দেশটি বারবার প্রমাণ করেছে, শুধু ভৌগোলিক সুবিধাই নয়, এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক কৌশল ও অসাধারণ সামরিক বুদ্ধিমত্তা। ইরানের রহস্য কোথায় লুকিয়ে, কিভাবে এটি বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হলো? আসুন ডুব দিই ইরানের ইতিহাস ও বর্তমানের গভীরে। ভৌগোলিক শ্রেষ্ঠত্ব। বিশ্বের কেন্দ্রে ইরান। ইরান বিশ্বের প্রাচীন সভ্যতার অন্যতম অংশ। প্রায় 500 বছর ধরে একীভূত ভূখণ্ডে বিরাজমান এই দেশটি ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার সংযোগস্থলে অবস্থিত। এর ভৌগোলিক অবস্থান এটিকে আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। সীমান্তের রক্ষা কবচ। ইরানের 7টি দেশের সঙ্গে সীমান্ত রয়েছে। পূর্বে পাকিস্তান, আফগানিস্তান, তুর্কমেনিস্তান এবং পশ্চিমে ইরাক, তুরস্ক, আর্মেনিয়া ও আজারবাইজান। এই বিস্তৃত সীমান্ত ইরানকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে। হরমুজ প্রণালী, বিশ্ব অর্থনীতির হৃদয়। ইরানের দক্ষিণে অবস্থিত হরমুজ প্রণালী পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। এখান দিয়ে বিশ্বের 20% তেল ও গ্যাস সরবরাহ হয়। ইরান যদি তার নৌবাহিনী ব্যবহার করে এই প্রণালী বন্ধ করে দেয়, তবে বৈশ্বিক অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। যুদ্ধের মাঠে ইরানের কৌশলগত শ্রেষ্ঠত্ব। ইরান শুধু ভৌগোলিকভাবে নয়, সামরিক কৌশলেও অনন্য। 1980 সালে ইরাকের আক্রমণে ইরান প্রতিরোধ করতে সক্ষম হয়। ইরানের পাহাড়ি অঞ্চল আক্রমণকে কঠিন করে তুলেছিল এবং ইরাকের সেনাবাহিনী 2 বছর চেষ্টা করেও মূল ইরানি শহরগুলোর দখল নিতে ব্যর্থ হয়। প্রাকৃতিক সুরক্ষা। ইরানের উত্তর ও দক্ষিণে বিশাল পর্বতশ্রেণী রয়েছে, যা দেশটিকে প্রাকৃতিকভাবে সুরক্ষা দেয়। এছাড়া ইরান বিশ্বের তেল ও গ্যাসের 15% রিজার্ভের অধিকারী, যা এর অর্থনৈতিক শক্তিকে বাড়িয়ে তুলেছে।
1979 সালের ইসলামী বিপ্লব বিশ্ব রাজনীতিতে নতুন অধ্যায়। 1979 সালের ইসলামী বিপ্লবের পর ইরান বিশ্ব রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় প্রবেশ করে। আমেরিকার সঙ্গে সম্পর্কের অবনতি এবং ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান গ্রহণের মাধ্যমে ইরান পুরো মধ্যপ্রাচ্যে তার প্রভাব বিস্তার করেছে। প্রতিরোধ অক্ষের নেতা ইরান হামাস, হিজবুল্লাহ ও হুথিদের মতো গ্রুপগুলোকে সমর্থন দিয়ে তার শত্রুদের ওপর চাপ সৃষ্টি করে। এসব গোষ্ঠী ইসরায়েল ও অন্যান্য আরব দেশগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। প্রযুক্তিতে ইরানের উত্থান। ইরানের ড্রোন প্রযুক্তি ক্রমাগত উন্নত হচ্ছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ইরানের তৈরি ড্রোন ব্যবহার করে হামলা চালানো হচ্ছে, যা ইরানের সামরিক ক্ষমতাকে বাড়িয়ে তুলেছে। পশ্চিমা শক্তির জন্য চ্যালেঞ্জ। ইরান পশ্চিমা শক্তিগুলোর জন্য একটি কঠিন লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। এর সামরিক শক্তি, ভৌগোলিক অবস্থান এবং রাজনৈতিক কৌশল এই দেশটিকে কেবল শক্তিশালীই করেনি, বরং তা বিশ্বমঞ্চে একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের মর্যাদা দিয়েছে। ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রে শীর্ষে ইরান, এক নীরব বিপ্লবের গল্প। একটা সময় ছিল যখন যুদ্ধক্ষেত্রে ইরানকে মুখোমুখি হতে হতো সীমাহীন ঘাটতি। ইরাক ইরান যুদ্ধ চলেছিল টানা 8 বছর। সেই যুদ্ধে ছিল না পর্যাপ্ত ট্যাঙ্ক বিরোধী গাইডেড ক্ষেপণাস্ত্র। শত্রুর ট্যাঙ্ক সামনে এলে ইরানিরা ছিলেন প্রায় নিরস্ত্র। কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পর শুরু হয় প্রস্তুতি, শুরু হয় প্রতিশোধের বীজ বপন, শুরু হয় এক নতুন অধ্যায়। আজ সেই অধ্যায়ের নাম আলমাস। পার্স টুডের প্রতিবেদন উঠে এসেছে এই গল্প। ইরান এখন আর পিছিয়ে নেই, বরং ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রে তারা বিশ্বমঞ্চের শীর্ষ সারিতে। আধিপত্য ভাঙার ঘোষণা। একসময়ের ট্যাঙ্ক ধ্বংসকারী ক্ষেপণাস্ত্রগুলো ছিল এক বড় সীমাবদ্ধতা। তাতে ছিল না স্বাধীনতা। চালককে অবিরাম নজর রাখতে হতো লক্ষ্যবস্তুর উপর। ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগ পর্যন্ত থাকতে হতো গাইডেন্সে। এর মানে ছিল চালকও ঝুঁকির মধ্যে। যখন আধুনিক সেন্সর আর ড্রোন প্রযুক্তি এগিয়ে আসে, তখন পুরনো এই পদ্ধতিগুলো হয়ে পড়ে বিপজ্জনক। দৃষ্টিগোচরে থাকা মাত্রই ধরা পড়ে উৎক্ষেপণের স্থান। নির্দেশক ব্যক্তি হয়ে যায় সহজ টার্গেট। এই বাস্তবতায় দরকার পড়ে নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রের। ফায়ার অ্যান্ড ফরগেট মানে ছুঁড়ে দিলেই ভুলে যাও। টপ ডাউন অ্যাটাক মানে উপর থেকে ট্যাঙ্কের দুর্বল ছাদে আঘাত। পশ্চিমের দেশগুলো বানিয়েছে জ্যাভলিন ও স্পাইকের মতো ক্ষেপণাস্ত্র, আর ইরান তারা এনেছে আলমাস, একটি ক্ষেপণাস্ত্র যা সেই একচেটি আধিপত্য ভেঙে দিয়েছে। আলমাস ইরানের ঘরোয়া প্রযুক্তির বিস্ময়। 2020 সালে প্রথম প্রকাশ পায় আলমাস ক্ষেপণাস্ত্র। আবাবিল 3 ড্রোন থেকে উৎক্ষেপণ করা হয়েছিল এটি। আঘাত করে সাজোয়া ড্রোন, দুর্গ, এমনকি সেনা সদস্যদের উপর। সবচেয়ে বড় কথা, এটি উৎক্ষেপণ করা হয় বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে। ড্রোন, হেলিকপ্টার, যানবাহন, এমনকি ব্যক্তিও এটি ব্যবহার করতে পারে। আলমাসের রয়েছে 4টি মডেল। আলমাস 1 পাল্লা 200 মিটার থেকে 4 কিলোমিটার, নির্দেশিকা পদ্ধতি 2 বিন্দু, বিশেষভাবে নির্মিত দুর্গ ধ্বংসে। আলমাস 2 পাল্লা 7 কিলোমিটার, উপযুক্ত সম্মুখভাগের গভীরে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে। কোবরা হেলিকপ্টার থেকে উৎক্ষেপণ করা যায়। আলমাস 3 পাল্লা 10 কিলোমিটার, লক অন ক্ষমতা সম্পন্ন, অনুসরণ করে উন্নত নির্দেশিকা পদ্ধতি। বদর দেখতে আলমাসের মতোই, পাল্লা 200 থেকে 2000 মিটার, ভেদ করতে পারে 600 মিলিমিটার সাজোয়া ইস্পাত। এটা যেন ট্যাঙ্কের হৃদয়ে ঢুকে ছিঁড়ে ফেলা এক ইস্পাতের শানিত কবিতা। আলমাস 4 এবং এনলোস এখন উন্নয়ন পর্যায়ে, তাদের নিয়ে চলছে নীরব প্রস্তুতি ভবিষ্যতের আরও ধ্বংসাত্মক সংস্করণে। কৌশলগত জাদু। এই ক্ষেপণাস্ত্র শুধু যুদ্ধের সরঞ্জাম নয়, এটি কৌশলের অংশ। মোহাজের 10 ড্রোনের সঙ্গে যুক্ত হয়ে আলমাস হয়ে উঠেছে দূরপাল্লার আক্রমণের হাতিয়ার। নৌযুদ্ধে হালকা ও দ্রুতগামী শত্রু জাহাজ ধ্বংসে আলমাস এক সাশ্রয়ী সমাধান। এমনকি এটি প্রতিদ্বন্দ্বী দেশগুলোকে ব্যয়বহুল প্রতিরক্ষা কিনতে বাধ্য করে। সবচেয়ে বড় শক্তি হলো আলমাস তৈরি হয়েছে ইরানের মাটিতে। বিদেশি নির্ভরতা নেই, নিজেদের প্রযুক্তিতে নিজেদের রক্ষা। এটাই ইরানের আত্মনির্ভরতা, এটাই তাদের কৌশলগত অগ্রগতি। পরিণতি। বিশ্বের চোখ এখন পশ্চিমের দিকে নয়, তারা তাকাচ্ছে পূর্বের ইরানে, যেখানে নিষেধাজ্ঞা ঠেলে চাপের দেয়াল ভেঙে তৈরি হয়েছে এক নতুন অস্ত্র বিপ্লব। আলমাস সেই বিপ্লবের মুখ। একটি দেশ যা একসময় ছিল প্রতিরক্ষায় দুর্বল, আজ তারা বিশ্বের সামরিক প্রযুক্তির শীর্ষে। ইরান এখন শুধু একটি দেশ নয়, একটি বার্তা, একটি ঘোষণা। আমরাও পারি, আমরাও শীর্ষে উঠি, আমরাও ইতিহাস লিখি। আকাশে যখন নীরব ঝড় বইছে, যখন রাডারে ধরা না পড়ার প্রতিশ্রুতি নিয়ে উঠছে মার্কিন F-35,
তখনই এক বিস্ময়ের নাম হয়ে উঠে এসেছে ইরানের বাফার 373। এটি কেবল একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নয়, এ যেন তেহরানের কণ্ঠে উচ্চারিত এক চ্যালেঞ্জ, যার প্রতিধ্বনি পৌঁছে গেছে ওয়াশিংটনের স্ট্র্যাটেজিক বাংকার থেকে শুরু করে তেল আবিবের যুদ্ধ পরিকল্পনা কক্ষে। হ্যাঁ, বাফার 373 এখন শুধু প্রযুক্তির দৃষ্টিতে একটি সামরিক সাফল্য নয়, বরং এটি হয়ে উঠছে প্রতিরোধের প্রতীক, আত্মনির্ভরশীলতার স্থপতি এবং এক অসম্মানজনক নীরবতাকে চূর্ণ করার অস্ত্র। 316 কিলোমিটার দূরে দেশীয়ভাবে তৈরি একটি ড্রোনকে নিখুঁতভাবে টার্গেট করে ধ্বংস করে দেওয়ার এই প্রদর্শন ছিল একটি ঘোষণার মতো, যা বলছে আমরাও পারি, এবং যখন পারি তখন বিশ্ব কাঁপে। এই সিস্টেমের হৃদয়ে রয়েছে এস ব্যান্ড এবং এল ব্যান্ডের যুগল রাডার, যা আজকের পৃথিবীর সবচেয়ে রহস্যময় যুদ্ধ বিমান মার্কিন F-35 এর মিথিক স্টিলথ ক্ষমতাকেও প্রশ্নবিদ্ধ করে তুলছে। ইরান জানাচ্ছে তারা এখন সেই বিমান শনাক্ত করতে সক্ষম যা কখনোই দেখা দেয় না, শুধু ধ্বংস রেখে যায় পেছনে। ইরান জানে কিভাবে পশ্চিমা নিষেধাজ্ঞা তাদের হাত বেঁধে রেখেছিল, কিন্তু তারা থামেনি, তারা নিজেদের সৃষ্টি করেছে। বাফার 373 আসলে শুরু হয়েছিল রাশিয়ার S-300 PMU-2 এর একটি প্রতিক্রিয়া হিসেবে, কিন্তু এটি আজ এক প্রতিস্থাপন নয়, এটি একটি উত্তরণ। ডুয়াল ব্যান্ড রাডার, সক্রিয় ইলেকট্রনিক স্ক্যানিং অ্যারে, শতাধিক টার্গেট ট্র্যাক করার ক্ষমতা এবং একসাথে 6টি শত্রু বিমানে আঘাত হানার সক্ষমতা। যে বিষয়টি সত্যি যুগান্তকারী তা হল এর সায়েদ 4B ক্ষেপণাস্ত্র, যা 200 কিলোমিটার দূরে নিশানা বানাতে পারে একটানা আক্রমণে। এটি কেবল একটি যুদ্ধযন্ত্র নয়, এটি একটি কৌশলগত ভাষা যা বলছে তোমরা আর একতরফাভাবে আমাদের মাথার উপর দিয়ে উড়ে যেতে পারবে না। এটি বলছে তোমরা আর নিরাপদ নও। যদি এই সিস্টেম সত্যিই কার্যকর হয়, তাহলে এটি কয়েকটি গভীর পরিবর্তনের সূচনা করবে। আকাশ সীমা সুরক্ষার এক নতুন সংজ্ঞা, যেখানে ইরান তার পারমাণবিক কেন্দ্র ও কৌশলগত ঘাঁটিগুলোকে নতুন আত্মবিশ্বাসে রক্ষা করতে পারবে। কূটনৈতিক শক্তির ভারসাম্যে নতুন উত্থান, যেখানে বাফার 373 হবে আলোচনার টেবিলে একটি চাপ সৃষ্টি করার অস্ত্র। নতুন রপ্তানি সুযোগ, যেখানে আফ্রিকা, ল্যাটিন আমেরিকা বা মধ্য এশিয়ার বহু দেশ পশ্চিমা বা রুশ ব্যয়বহুল সিস্টেমের বদলে বাফার 373 এর দিকে ঝুঁকবে। তবে কি আমরা একটি নতুন যুগে প্রবেশ করলাম? ইরানের সামরিক ঘোষণাগুলো বরাবরই নাটকীয়, সাহসী, কিন্তু প্রমাণের অভাবে সন্দেহে ঘেরা। স্টিলথ বিমান শনাক্ত করা আর আঘাত করা দুইটি ভিন্ন যুদ্ধ, একটিতে প্রযুক্তি চলে, অন্যটিতে সময়, সমন্বয় আর ভাগ্য। তবু একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে, তেহরান এখন কেবল তাকিয়ে নেই, তারা সাড়া দিচ্ছে, এবং সেই সাড়া ধ্বনিত হচ্ছে উপসাগরের বাতাসে, স্টিলথের নীরবতার মধ্যে। তৃতীয় বিশ্বযুদ্ধ কি আসলেই দোরগোড়ায়? কেন এই প্রশ্ন উঠছে? ট্রাম্প যখন প্রেসিডেন্ট হয়েছিলেন তখনই তিনি বলেছিলেন যে কোনো মুহূর্তেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। ভাগ্যিস আমি এসেছি। কিন্তু এখন দেখা যাচ্ছে ট্রাম্প আসার পর পৃথিবী যেন দুভাগে ভাগ হয়ে গেছে। আগে ছিল ঠান্ডা যুদ্ধ আমেরিকা আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে, সোভিয়েত রাশিয়া ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তারপর থেকে এই দুই মহাশক্তিধর দেশ একে অপরের পক্ষে লড়ছে। এরকম খুব একটা বড় করে দেখা যায়নি, এবং তার জন্য বিশ্বযুদ্ধ হয়ে যাবে এরকমটা ভাবা যায়নি। কিন্তু এখন কেন ভাবা যাচ্ছে? কোথায় কোথায় যুদ্ধ চলছে? এখন রাশিয়া ইউক্রেনে যুদ্ধ চালাচ্ছে, রাশিয়া একের পর এক আক্রমণ করছে ইউক্রেনের ওপর। কিন্তু এখান থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ কিভাবে হতে পারে? সবচেয়ে বড় কারণ হলো কদিন আগের একটি ছবি। ওভাল অফিসে দেখা গেল জেলেনস্কিকে কোনো কথা বলতে দেওয়া হচ্ছে না, জেলেনস্কিকে উঠে চলে যেতে হলো। অর্থাৎ ট্রাম্প জেলেনস্কির সঙ্গে কোনো সমঝোতায় যেতে চাইছে না। অন্যদিকে ট্রাম্প যখন প্রেসিডেন্ট হলেন তখন প্রথমেই তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন কে? পুতিন। অর্থাৎ আমেরিকা আর রাশিয়া এখন যেন ভাই ভাই, কিন্তু বাকি বিশ্ব ইউক্রেনের অপমান ইউরোপের অনেক দেশই মেনে নিতে পারছে না। ব্রিটেন, ফ্রান্স বলছে যদি দরকার হয় তাহলে পরমাণু যুদ্ধ হোক। ফ্রান্স এমনকি নিউক্লিয়ার অ্যাটাক করার জন্য প্রস্তুত। ইউরোপকে বাঁচানোর জন্য দরকার হলে নিউক্লিয়ার অ্যাটাক করা হবে। সত্যি কি নিউক্লিয়ার অ্যাটাক হতে পারে? যদি পারমাণবিক যুদ্ধ হয় তাহলে ভয়ানক ব্যাপার ঘটবে। তাহলে কোনো দেশের হাতে কত ওয়ারহেড আছে সেটা দেখা যাক। সবচেয়ে বেশি ওয়ারহেড রাশিয়া আর আমেরিকার কাছে, প্রত্যেকের কাছে প্রায় 5000 নিউক্লিয়ার বোমা আছে, অর্থাৎ মোট 10,000 নিউক্লিয়ার বোমা। অন্যদিকে ফ্রান্সের কাছে 300, ব্রিটেনের কাছে 250 আর চীনের কাছে 500 নিউক্লিয়ার বোমা আছে। তাহলে হিসাব করে দেখলে রাশিয়া আর আমেরিকা যদি হাত মেলায়, বাকি বিশ্বের কাছে এত নিউক্লিয়ার বোমা নেই।
তাহলে কি নিউক্লিয়ার যুদ্ধ হবে না? যদি নিউক্লিয়ার যুদ্ধ না হয় তাহলে কি হবে? ট্রাম্প একটি রাস্তা দেখিয়েছেন, বাণিজ্য যুদ্ধ বা ট্রেড ওয়ার। এক দেশ আরেক দেশের উপর শুল্ক চাপাচ্ছে, আর তার জবাবে অন্য দেশ আরও বেশি শুল্ক চাপাচ্ছে। আমেরিকা আর চীনের মধ্যে এই মুহূর্তে যে লড়াই চলছে সেটা সারা বিশ্বকে প্রভাবিত করবে। যদি আমদানি শুল্ক বেড়ে যায় তাহলে প্রত্যেক জিনিসের দাম বাড়বে। এর প্রভাব পড়বে আমেরিকা, চীন এবং অন্যান্য দেশগুলোর উপর। চীন সরাসরি হুঁশিয়ারি দিয়েছে আমেরিকাকে, যে কোনো ধরনের যুদ্ধে তারা প্রস্তুত, তা শুল্ক যুদ্ধ হোক বা অস্ত্র পরীক্ষার যুদ্ধ। চীন ইতিমধ্যেই তাদের সেনাবাহিনী আরও শক্তিশালী করার জন্য প্রতিরক্ষা বাজেট বাড়িয়েছে। এই প্রথম চীন এত বড় বাজেট বরাদ্দ করেছে তাদের সেনাবাহিনীর জন্য। এর মানে কি সরাসরি যুদ্ধের ইঙ্গিত? রাশিয়া কেন এগিয়ে? রাশিয়ার কাছে পৃথিবীর সবচেয়ে বেশি সক্রিয় সৈন্য আছে 15 লক্ষ। চীনের আছে 10 থেকে 12 লক্ষ সৈন্য। চীন এই সংখ্যা আরও বাড়ানোর চেষ্টা করছে, কিন্তু রাশিয়া এখনও এগিয়ে। বাজেট বরাদ্দ বাড়ানো হয়েছে প্রতিরক্ষা খাতে। এসব যুদ্ধের বাইরে আরও একটি যুদ্ধ হতে পারে, যে যুদ্ধ হতে পারে আরও ভয়ঙ্কর, যে যুদ্ধে শুধুমাত্র এই মহাশক্তিধর দেশগুলো নয়, পৃথিবীর প্রত্যেকটা দেশ ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। বায়োওয়ার, নিউক্লিয়ার ওয়েপনের থেকেও মারাত্মক। বায়োওয়ার কোনো কেমিক্যাল নিয়ে যদি যুদ্ধ হয়, যদি একটা দেশ আরেকটা দেশের কাছে পৌঁছে দিতে পারে, তাহলে সেই দেশের যে পরিমাণ ক্ষতি হবে, সেই ক্ষতি কয়েক শতাব্দীতেও হয়তো মেটানো সম্ভব হবে না। কোভিড-19 সময় আমরা দেখেছি কিভাবে একটি ভাইরাস পুরো বিশ্বকে অচল করে দিতে পারে। বলা হয় চীন ইচ্ছে করেই কোভিড-19 ছড়িয়েছিল। যদি তাই হয়ে থাকে তাহলে তার সামলাতে যে কিলেজে গোবরে অবস্থা হয়েছিল মহাশক্তিধর আমেরিকার। আগের দুটি যুদ্ধ, অর্থাৎ নিউক্লিয়ার ওয়েপন নিয়ে যুদ্ধ বা ট্রেড ওয়ার যদি হয়, সেখানে চীন কিছুটা পিছিয়ে থাকলেও বায়োওয়ার হলে চীন কিন্তু এগিয়ে। তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয়, তা নিউক্লিয়ার যুদ্ধ, বাণিজ্য যুদ্ধ বা বায়োওয়ার, যে কোনো রূপেই হোক না কেন, সারা বিশ্বের জন্য তা ভয়ানক পরিণতি বয়ে আনবে। ট্রাম্প, পুতিন, চীন সবাই যেন এক অদৃশ্য লড়াইয়ে জড়িয়ে পড়ছে। ইরানের রিভার্স ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তির জাদুকরী হাত, বিদেশি অস্ত্রকে নিজের করে নেওয়ার অসাধারণ ক্ষমতা। ইরানের রিভার্স ইঞ্জিনিয়ারিং। মার্কিন ড্রোন হোক বা ন্যাটোর অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, ইরানের বিজ্ঞানীরা সেগুলোকে হুবহু কপি করে ফেলেন যেন জাদুর ছোঁয়ায়। এই দক্ষতা শুধু ইরানের সামরিক শক্তিকে বাড়িয়েই দেয়নি, বরং বিশ্বের শক্তিশালী দেশগুলোর জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কিভাবে ইরান এই অসাধ্য সাধন করছে? রাশিয়ার সহায়তায় ইরানের প্রযুক্তি বিপ্লব। সিএনএন একটি চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করে। তাতে বলা হয়, রাশিয়া ইউক্রেন যুদ্ধে আটক মার্কিন ও ন্যাটো অস্ত্র ইরানে পাঠাচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং এর জন্য। মার্কিন জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল থেকে শুরু করে স্টিঙ্গার অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম সবই ইরানের গবেষণাগারে পৌঁছেছে। ইরানি বিজ্ঞানীরা সেগুলোকে বিশ্লেষণ করে হুবহু কপি তৈরি করেছে। এই প্রক্রিয়ায় ইরান শুধু বিদেশি প্রযুক্তি শিখছে না, বরং নিজস্ব অস্ত্রশস্ত্রের ভাণ্ডারও সমৃদ্ধ করছে। ইরানের রিভার্স ইঞ্জিনিয়ারিং এর সাফল্যের গল্প। ইরান রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে একের পর এক সাফল্য অর্জন করেছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল মার্কিন ড্রোন ও ক্ষেপণাস্ত্র কপি করা। মার্কিন ড্রোন কপি। 2011 সালে ইরান একটি মার্কিন ড্রোন জব্দ করে, যার নাম ছিল RQ-170 সেন্টিনেল। এই ড্রোনটি তৈরি করেছিল বিখ্যাত মার্কিন কোম্পানি লকহিড মার্টিন। ইরানি বিজ্ঞানীরা এই ড্রোনটি রিভার্স ইঞ্জিনিয়ার করে তৈরি করে শাহিদ 171 ড্রোন। 2018 সালে ইসরায়েল এই ড্রোনগুলোর মধ্যে একটি আটকায় এবং নিশ্চিত করে যে এটি সেন্টিনেলের হুবহু কপি। তুফান অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। ইরানের তুফান অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল মার্কিন BGM-71 TOW মিসাইল থেকে রিভার্স ইঞ্জিনিয়ার করা। এই মিসাইলটি ইরানের সামরিক শক্তির একটি বড় অস্ত্রে পরিণত হয়েছে। নিজস্ব প্রযুক্তির বিকাশ। ইরান শুধু বিদেশি প্রযুক্তি কপি করেই থেমে থাকেনি, বরং নিজস্ব প্রযুক্তি উদ্ভাবনেও সাফল্য দেখিয়েছে। শাহেদ সিরিজ ড্রোন। ইরানের শাহেদ সিরিজ ড্রোন বিশ্বব্যাপী আলোচিত। এই ড্রোনগুলোর সাফল্য দেখে চীন ও তুরস্ক একই ধরনের ড্রোন তৈরি করেছে। চীনের সানফ্লাওয়ার 200 এবং তুরস্কের আজাব ড্রোনের সাথে ইরানের শাহেদ ড্রোনের আকর্ষণীয় মিল রয়েছে।
358 মিসাইল। ইরানের তৈরি 358 মিসাইল একটি অত্যাধুনিক অস্ত্র যা মার্কিন যুক্তরাষ্ট্রকেও ভাবিয়ে তুলেছে। ল্যান্ডসেটের মতো নতুন ড্রোন। জানা গেছে ইরান রাশিয়া ল্যান্ডসেট ড্রোনের মতো একটি নতুন ড্রোন তৈরি করেছে। ফোর্বস এর প্রতিবেদন অনুযায়ী ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC ল্যান্ডসেটের নকশা ও কার্যকারিতা বিশ্লেষণ করে একই ধরনের ড্রোন তৈরি করেছে। ইরানের রিভার্স ইঞ্জিনিয়ারিং দক্ষতা শুধু প্রযুক্তিগত সাফল্য নয়, বরং এটি একটি দেশের অদম্য ইচ্ছাশক্তির প্রতীক। বিশ্বের শক্তিশালী দেশগুলোর জন্য এটি একটি স্পষ্ট বার্তা, ইরান শুধু অনুকরণ করে না, সৃষ্টিও করে।